গল্পের আসর বা এই অগ্নিরা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা অপেক্ষা। আজ রয়েছে প্রথম পর্ব। সুরাইয়া অবাক হয়ে তার ছেলের দিকে তাকিয়ে আছে। ছেলের নাম ইমন, বয়স 5 বছর 3 মাস। মাথা ভর্তি কোঁকড়ানো চুল, লম্বাটে ধরনের মুখ, মাঝে মাঝে সেই মুখ কোনো এক বিচিত্র কারণে গোলগাল দেখায়। আজ দেখাচ্ছে ইমন তার মায়ের বিস্মিত দৃষ্টির কারণ ধরতে পারছে না। সে ভ্রু কুঁচকে মায়ের দিকে তাকিয়ে আছে। ভ্রু কুঁচকানোর এই বদভ্যাস সে পেয়েছে তার বাবার কাছ থেকে। ইমনের বাবা হাসানুজ্জামান অতি তুচ্ছ কারণে ভ্রু কুঁচকে ফেলেন। সেই কুঁচকানো ভ্রু সহজে মসৃণ হয় না। সুরাইয়া বলল, ইমন একটা কাজ কর, আমার শোবার ঘরে যাও, ড্রেসিং টেবিলে আয়নাটার সামনে দাঁড়াও, দাঁড়িয়ে সুন্দর করে হেসে আবার আমার কাছে চলে আসো। ইমন বলল, কেন? আমি যেতে বলেছি, এই জন্য যাবে। সব কিছুতে কেন কেন করবে না? ইমন সরু গলায় বলল, সব কিছুতে কেন কেন করলে কি হয়? সুরাইয়া বিরক্ত গলায় বলল, খুব খারাপ হয়। বড়রা কোনো কথা বললে কেন কেন না বলে সেই কথা শুনতে হয়। তোমাকে আয়নার সামনে যেতে বলেছি, তুমি যাও। আয়নার সামনে দাঁড়িয়ে খুব সুন্দর করে হাসবে, মনে থাকে যেন। হাসলে কি হবে? হাসলে খুব মজার একটা ব্যাপার হবে। ইমন আয়নার দিকে যাচ্ছে, খুব যে আগ্রহের সঙ্গে যাচ্ছে তা না। আয়নার সামনে দাঁড়িয়ে হাসলে হাজার কিছু হবে বলে তার মনে হচ্ছে না। বড়রা যে প্রায় অর্থহীন কথা বলে, এই সত্য সে ধরতে শুরু করেছে। ইমন আয়নার সামনে গেল, ঠোঁট টিপে ভ্রু কুঁচকে নিজের দিকে তাকিয়ে রইল। মা হাসতে বলেছেন, না হাসলে মজা কিছু ঘটবে না। কাজেই সে সামান্য হাসলো, এত সামান্য যে ঠোঁট পর্যন্ত ফাঁক হলো না। মজার কিছু ঘটলো না, ঘটবে না তা সে জানত। বড়রা ছোটদের ভুলাবার জন্য মিথ্যা কথাও বলে। ইমন আয়নার সামনে থেকে সরে গেল, রওনা হলো তার দাদির ঘরের দিকে। মিথ্যা কথা বলায় মার কাছে তার এখন আর যেতে ইচ্ছে করছে না। সে ঠিক করলো মায়ের সামনে দিয়েই সে দাদি ঘরে যাবে, তবে মার দিকে ফিরে তাকাবে না। শুধু শুধু আয়নার সামনে দাঁড় করানোর মার তার রাগ লাগছে। সুরাইয়া মিথ্যা কথা বলেনি। ইমন যদি আয়নার সামনে দাঁড়িয়ে হাসতো, তাহলে সত্যি মজার একটা ব্যাপার ঘটতো। ইমন দেখতে পেত তার সামনের পাটির একটা দাঁত পড়ে গেছে। সামান্য একটা দাঁত পড়ে যাবার জন্য তার চেহারা গেছে পাল্টে, তাকে চেনা যাচ্ছে না। সুরাইয়া আগ্রহ নিয়ে বারান্দার অপেক্ষা করছে। এই বুঝি ছেলের বিকট চিৎকার শোনা যাবে, মা আমার দাঁত পড়ে গেছে, মা আমার দাঁত পড়ে গেছে। সেরকম কিছু হলো না। ছেলেকে গম্ভীর ভঙ্গিতে বারান্দায় আসতে দেখা গেল। মার সামনে দিয়েই সে যাচ্ছে, অথচ সে তার দিকে ফিরে তাকাচ্ছে না। সুরাইয়া ডাকলো, এই বেটা, এই। ইমন মায়ের ডাক সম্পূর্ণ অগ্রাহ্য করে ঢুকে গেল দাদির ঘরে। সুরাইয়া মনটা খারাপ হয়ে গেল। এই ছেলে কি পুরোপুরি তার বাবার মতো হয়ে যাচ্ছে? রোবট মানব। কোনো কিছুতে কোনো আগ্রহ নেই, কৌতূহল নেই, বিস্মিত হওয়ার ক্ষমতা নেই। প্রথম দাঁত পড়া যে কোনো শিশুর জন্য বিরাট রোমাঞ্চকর অভিজ্ঞতা, অথচ ইমন এমন কেন নির্বিকার? দাদির ঘরে ঢোকার আগে ইমন তার ছোট চাচার ঘরের সামনে দাঁড়ালো। ছোট চাচাকে তার বেশ ভালো লাগে। ছোট চাচা বড় মানুষ হলেও বড়দের মতো না। ছোট চাচার ঘরের দরজা খোলা, তিনি ইমনকে দেখে ডাকলেন, এই যে মিস্টার স্ট্রংম্যান, শুনে যা। ইমনের তখন আর ঘরে ঢুকতে ইচ্ছা করলো না। সে রওনা হলো দাদির ঘরের দিকে। ইমনের ছোট চাচা ফিরোজ ঘর থেকে বের হলো। সুরাইয়ার কাছে গিয়ে হাই তুলতে তুলতে বলল, ভাবি একটু চা খাওয়া তো। ফিরোজের বেশ কদিন ধরে জ্বর চলছে। তার চোখ লাল, শেভ করছে না বলে খোঁচা খোঁচা দাড়িতে তাকে ভয়ঙ্কর লাগছে। অসুখ বিসুখ তাকে খুব কাবু করে। এই কদিনের জ্বরে সে শুকিয়ে চিমসা হয়ে গেছে। সুরাইয়া বলল, তোমার জ্বরের অবস্থা কি? জ্বরের অবস্থা জানি না ভাবি, আমার জল বসন্ত হয়েছে বলে মনে হচ্ছে। শরীরে গোটা গোটা কি যেন উঠেছে। বলো কি, চিকেন পক্স হয়েছে? ফিরোজ হাসি মুখে বলল, হয়েছে, এবং আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটাও জল বসন্তের মতো ভয়াবহ। আমি এমএ পরীক্ষা দিচ্ছি না ভাবি। ড্রপ দিচ্ছ? ড্রপ টপ না, পড়াশোনা পাঠ শেষ করে দিলাম। এমএ পাস বেকার শুনতে খুব খারাপ লাগে, বিএ পাস বেকার শুনতে তত খারাপ লাগে না। শখানেক টাকা দিতে পারবে ভাবি? দিতে পারলে দাও। অসুখ নিয়ে কোথায় বের হবে? ফিরোজ গম্ভীর মুখে বলল, সব বন্ধু বান্ধবের বাসায় যাব।
এমএ পরীক্ষা যে দিচ্ছি না এই খবরটা দেব এবং জলবসন্তের জীবাণু ডিস্ট্রিবিউট করে আসবো। ওরা বুঝবে কত ধানে কত চাল। ভাবি শোনো, চা যে আনবে শুধু লিকার, নো মিল্ক নো সুগার। আচ্ছা থাক, চা লাগবে না। লাগবে না কেন? চা খাবো ভেবেই কেমন বমি বমি লাগছে। চায়ের বদলে টাকা দাও। 100 না পারলে 50, 50 না পারলে 20। সুরাইয়া শান্ত গলায় বলল, টাকা আমি দিচ্ছি, তুমি আমার কথা শোনো, কোথাও বের হও না, শুয়ে রেস্ট নাও। কদিন আগে জন্ডিস থেকে উঠেছ। ফিরোজ শোবার ঘরের দিকে চলে গেল। বিছানায় শুয়ে থাকার জন্য গেল না, কাপড় বদলাবার জন্য গেল। চারদিক ঘর থেকে তার দম বন্ধ হয়ে আসছে। নিঃশ্বাস ফেলার জন্য তাকে বাইরে যেতেই হবে। জলবসন্তের জীবাণু ডিস্ট্রিবিউটের ব্যাপারেও সে রসিকতা করছে না। সে আসলে ঠিক করে রেখেছে সব বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করবে। যতদূর সম্ভব ঘষাঘষি করে আসবে। আকলিমা বেগমের ঘর থেকে তার এবং ইমনের হাসির শব্দ আসছে। ইমন হাসতে হাসতে প্রায় ভেঙে পড়ে যাচ্ছে, হিচকির মতো উঠছে। সুরাইয়া ভ্রু কুঁচকে ফেলল। তার কোনো কথাই তো ছেলে এমন করে হাসে না। শাশুড়ির ঘরে এমন কি ঘটলো যে হাসতে হাসতে ছেলে হেঁচকি উঠে গেল? বাচ্চারা বাচ্চাদের সঙ্গ পছন্দ করবে, 70 বছরের একজন বৃদ্ধার সঙ্গ তার এত পছন্দ হবে কেন? সুরাইয়ার সবচেয়ে যেখানে আপত্তি তা হচ্ছে ছেলে তার দাদির সঙ্গে থেকে গ্রাম্য কথা শিখে যাচ্ছে। আকলিমা বেগম বিশুদ্ধ নেত্রকোনার ভাষায় কথা বলেন। বিছুন আইনাত বাইদেও, অর্থাৎ পাখা এনে বাতাস করো, জাতীয় অদ্ভুত ভাষা। শিশুরা অদ্ভুত ভাষাটাই সহজে গ্রহণ করে। ইমনের মধ্যেই তার দাদির কাছ থেকে বিকট বিকট কিছু শব্দ শিখেছে। খুব স্বাভাবিকভাবে সে শব্দগুলি বলে, আর সুরাইয়া আতঙ্কে অস্থির হয়। এই তো কদিন আগে ইমন খুব স্বাভাবিকভাবে বলল ব্যথা করছে। সুরাইয়া বলল, কোথায় ব্যথা করে? পেটে? ইমন বলল, না পেটে না। তাহলে কোথায়? ইমন ভ্রু কুঁচকে বলল, পুন্দে ব্যথা। সুরাইয়া হতবম্ব। পুন্দে ব্যথা মানে? এটা কোন ধরনের ভাষা? সুরাইয়া প্রায় কেঁদে ফেলার উপক্রম করলো। এই ছেলে কি সব ভাষা শিখছে? ইমন সরু চোখ করে মার দিকে তাকিয়ে আছে। তার কোথাও কোনো ব্যথা নেই। সে একটা নতুন শব্দ শিখেছে, মার ওপর সেই শব্দের প্রভাব লক্ষ্য করছে। বুঝতে পারছে প্রভাব ভয়াবহ। কাজেই এই শব্দ তাকে আরো ব্যবহার করতে হবে। সুরাইয়া শাশুড়িকে এইসব নিয়ে কিছু বলতে পারছে না। তিনি যদি স্থায়ীভাবে তাদের সঙ্গে কথা বলতেন তাহলে সুরাইয়া অবশ্যই বলতো। তিনি প্রতি বছর মাসখানেকের জন্য ছেলের কাছে থাকতে আসেন। সম্মানিত একজন অতিথিকে নিশ্চয়ই মুখের উপর বলা যায় না, আপনি আমার ছেলেকে আজে বাজে ভাষা শেখাবেন না। তিনি যখন পান খেয়ে মেঝেতে পিক ফেলেন তখন তাকে বলা যাবে না, মা আপনি পানির পিক মেঝেতে না ফেলে বেসিনে ফেলবেন। তার শাশুড়ি সে ব্যাপারটা সুরে অসহ্য লাগছে, তা হচ্ছে তিনি শাড়ির নিচে ব্লাউজ ট্রাউজ কিছুই পরান না। তার নাকি দম বন্ধ লাগে। সুরাইয়া লক্ষ্য করেছে এমন কৌতূহলী চোখে তার দাদুর আব্দুল গায়ের দিকে তাকিয়ে থাকে। এই বয়সে বাচ্চাদের কৌতূহল থাকে তীব্র। ইমন যে তার দাদুর ঘরে যাবার জন্য এত ব্যস্ত, এটাও তার একটা কারণ হতে পারে। এখন বাজছে 11টা। ফিরোজ জ্বর নিয়ে বের হয়ে গেছে। মনে হচ্ছে সে তার এমএ পরীক্ষা সত্যি দিবে না। ফিরোজের এই একটা ব্যাপার আছে, হাসি তামাশা করেও যা বলে তাই। সুরাইয়া গম্ভীর মুখে বারান্দা দাঁড়িয়ে আছে। তার হাতে ক্রিমের একটা কৌটা, কৌটায় ইমনের দাঁত। দাঁতটা সুরাইয়া সকালবেলায় বিছানা ঠিক করতে গিয়ে পেয়েছে এবং অতি মূল্যবান বস্তুর মতো কৌটায় ভরে রেখেছে। ইমন নিশ্চয়ই দাঁতটা পেয়ে খুব খুশি হবে। একটা বস্তু নিজের শরীরের অংশ ছিল, এখন নেই। ব্যাপারটার মধ্যে বিরাট নাটকীয়তা আছে। ইমন তার দাদি ঘর থেকে বের হচ্ছে না। আকলিমা বেগম ডাকলেন, বৌমা হুইন্না যাও। সুরাইয়া তার শাশুড়ি দরজার সামনে দাঁড়ালো। তার মনটা খারাপ হয়ে গেল। কি বিশ্রী ব্যাপার! আকলিমা বেগমের শরীরের উপরের অংশে আজ কোনো কাপড় নেই। শাড়ির উপরের অংশটা তিনি কোমর পেঁচে দিয়ে পড়ে আছেন। আকলিমা বেগম হাসি মুখে বললেন, কারবার দেখছো? ইমাইন্না দাঁত পড়ছে। সুরাইয়ের গা কাটা দিয়ে উঠল। ইমাইন্না? ইমাইন্না আবার কি? তার ইমন কি কাজের ছেলে যে তাকে ইমাইন্না ডাকতে হবে? বান্দরডারে কি সুন্দর লাগতেছে দেখো। বান্দর আবার ফুকলা দাঁতে হাসে। ও বান্দর, তুই হাসুস কে? ইমাইন্না বান্দর হাসে, ভ্যাক ভ্যাকাইয়া হাসে। ইমন কি হাসবে? আকলিমা বেগম হেসে হেসে কুটি কুটি হচ্ছেন।
তিনি পা লম্বা করে মেঝেতে হেলান দিয়ে বসেছেন। ইমান বসে আছে তার ছড়ানো পায়ের উপরে। তিনি মাঝে মাঝে পা নাড়ছেন। ইমনের আনন্দ তাতেই উঠছে। আকলিমা বেগম হাসি মুখে ছড়া কাটলেন। দাঁত পড়া কুলি পড়া, মধ্যিখানে খাল, বুড়ি বেটি হাইগা থুইছে 22 হাত লম্বা নাল। এবার হাসার পালা ইমনের। এমন মজার ছড়া মনে হয় সে তার ইহজীবনে শুনেনি। সুরাইয়া কঠিন গলায় বলল, ইমন আসো তো। আকলিমা বেগম বললেন, থাক না, খেলতেছে খেলুক, তুমি তোমার কাম করো। ওই মান না, দাঁতের ফাঁক দিয়ে স্যাপ ফেলো দেখি। ইমন দাঁতের ফাঁক দিয়ে পিচ করে থুতু ফেললো। সেই থুতু পড়লো তার দাদির গায়ে। তিনি হেসে কুটি কুটি হচ্ছেন। তার নাতিও হেসে ভেঙে পড়ছে। আনন্দের আজ যেন বান ডেকেছে। সুরাইয়া তাকলো ছেলের দিকে। ছেলে চোখ বড় বড় করে মাকে দেখছে। সুরাইয়ার বুকের ভেতর হঠাৎ মোচড় দিয়ে উঠল। আহারে, ছেলেটাকে কি সুন্দর লাগছে। সত্যি সত্যি কাঁচা হলুদ গায়ের রং। সুরাইয়া নিজে এত ফর্সা না, তার বাবাও না। ছেলে এমন গায়ের রং পেল কোথায়? দাঁত পড়ায় ছেলের চেহারা আজ আরো সুন্দর হয়ে গেছে। দাঁত পড়া ছেলেটার অদ্ভুত মুখটায় ক্রমাগত চুমু খেতে ইচ্ছে করছে। শাশুড়ি পায়ের ওপর থেকে ছেলেটাকে জোর করে ধরে নিয়ে এলে কেমন হয়? খুব ভালো হয়, কিন্তু সম্ভব না। সুরাইয়া চলে এলো। তার ইচ্ছে করছে ইমনের বাবার অফিসে একটা টেলিফোন করতে। টেলিফোন করাও সমস্যা, তাদের টেলিফোন নেই। বাড়িওয়ালার বাসা থেকে টেলিফোন করতে হয়। বাড়িওয়ালা বাসায় থাকলে কিছু বলেন না, কিন্তু তিনি বাসায় না থাকলে তার স্ত্রী খুব বকাভাবে কিছু কথা শুনিয়ে দেয়। তাছাড়া কারণে অকারণে টেলিফোনে করা ইমনের বাবা পছন্দ করে না। হাসানুজ্জামান অনেকবার বলেছে এক্সট্রিম ইমার্জেন্সি ছাড়া টেলিফোন করবে না। আমার টেবিলে টেলিফোন থাকে না, বড় সাহেবের টেবিলেই টেলিফোন। ওনার সামনে এসে কথা বলতে হয়। উনি মুখের দিকে তাকিয়ে থাকেন, খুব অস্বস্তি লাগে। টেলিফোনে ইমনের বাবার সঙ্গে কথা বলতে বলতে সুরাইয়া খুব ভালো লাগে। তার গলাটা টেলিফোনে সম্পূর্ণ অন্যরকম শোনা যায়, খুব আন্তরিক লাগে। মনে হয় গভীর ধরনের একজন মানুষ মায়া মায়া গলায় কথা বলছে। সুরাইয়ের একটা ছেলে মানুষের স্বপ্ন হচ্ছে কোনো একদিন তাদের টেলিফোন আসবে এবং সে তখন রোজ 1 ঘন্টা করে ইমনের বাবার সঙ্গে কথা বলবে। মানুষটা বিরক্ত হোক বা রাগ হোক, কিছুই যায় আসে না, সে কথা বলবেই। ছেলের দাঁত পড়ে যাওয়া নিশ্চয়ই কোনো এক্সট্রিম ইমার্জেন্সি না। টেলিফোনে এই খবর দিলে ইমনের বাবা রেগে যাওয়ার সম্ভাবনা। তবে রাগটা সে প্রকাশ করবে না। যতই রাগী হোক, মায়া মায়া করে কথা বলবে। ফিরোজের জল বসন্ত এটাও দেওয়ার মতো খবর। সে এমএ পরীক্ষা দিবে না, এটাও বলা যেতে পারে। অনেক কিছুই তো আছে বলার মতো। অবশ্যই আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আছে, সে খবরটা টেলিফোনে দেওয়া যাবে না। সব খবর কি আর টেলিফোনে দেওয়া যায়? সুরাইয়া টেলিফোন করা ঠিক করলো। ভারী এবং রাগী গলার এক ভদ্রলোক টেলিফোন ধরলেন। কাকে চাই এমন ভাবে বললেন যেন কাউকে চাওয়াটা শাস্তিযোগ্য অপরাধ। সুরাইয়া হকচকিয়ে গিয়ে বোকার মতো বলল, দয়া করে ইমনের বাবাকে দিন। ইমনের বাবার নামটা জানতে পারি? সুরাইয়া লজ্জিত গলায় নাম বলল। ভদ্রলোক বললেন, আপনি ধরে থাকুন, লাইন ট্রান্সফার করে দিচ্ছি। তার প্রায় সঙ্গে সঙ্গে ইমনের বাবা মায়া মায়া গলায় বলল, কে সুরাইয়া, কেমন আছো? সুরাইয়ার এত ভালো লাগলো যে চোখে প্রায় পানি এসে গেল। সে বোকার মতো বলে বসলো, এখনো আসছো না কেন? অফিস ছুটি হোক, তারপর আসবো। শোনো, ইমনের দাঁত পড়ে গেছে, উপরে পাটির দাঁত। তাকে যে কি অদ্ভুত দেখাচ্ছে। 6 বছরে দাঁত পড়ে, ওর 5 বছর 3 মাস। ও আচ্ছা, তোমার ভাইয়ের গায়ে কোটা কোটা কি যেন উঠেছে, ওর ধারণা জল বসন্ত। সে জল বসন্ত নিয়েই বাইরে গেছে। ও আচ্ছা, আমাকে বলছিল সে এমএ পরীক্ষা দিবে না। নিশ্চয়ই ঠাট্টা করেছে। আমার কাছে ঠাট্টা বলে মনে হয়নি। আচ্ছা শোনো, এই যে হঠাৎ টেলিফোন করলাম, রাগ করনি তো? না, রাগ করবো কেন? টেলিফোন করা তো কোনো ক্রাইম না। তোমার বড় সাহেব, উনি কি তোমার দিকে তাকিয়ে আছেন? উনি তাকিয়ে থাকবেন কেন? টেলিফোন তো আমার টেবিলে, আমাকে টেলিফোন দিয়েছে। বলো কি, কবে দিয়েছে? গত সপ্তাহে। ডিরেক্ট লাইন না, পিবিএক্স লাইন। গত সপ্তাহে টেলিফোন দিয়েছে, তুমি আমাকে বলনি কেন? এটা কি বলার মতো কোনো ব্যাপার? অবশ্যই বলার মতো ব্যাপার। আশ্চর্য, তুমি এরকম কেন? আমাকে কিছুই বলো না। আচ্ছা শোনো, তুমি আমাকে কার্ড ফোনে একটা কার্ড ধরিয়ে দিবে, আমি রোজ তোমাকে টেলিফোন করব। সুরাইয়া শুনল ইমনের বাবা হাসছে।
আজ কিন্তু অনেকক্ষণ তোমার সঙ্গে কথা বলবো। তোমার কাজ থাকুক আর যাই থাকুক। সুরাইয়া, আজ 4টার সময় আমাদের একটা মিটিং আছে। আমাকে সেই মিটিংয়ের ফাইল তৈরি করতে হবে 3টার মধ্যে। কাজেই তোমাকে টেলিফোন রাখতেই হবে। সুরাইয়া দুঃখিত গলায় বলল, ও আচ্ছা। আমি এক কাজ করি, আজ সকাল সকাল চলে আসি। তারপর কোনো একটা স্টুডিওতে নিয়ে গিয়ে ইমনের একটা ছবি তুলে রাখি। বড় হয়ে দেখলে মজা পাবে। আচ্ছা। সুরাইয়া, রাখি। ইমনের বাবা টেলিফোন রেখে দিল। সুরাইয়া তারপরেও বেশ কিছু সময় টেলিফোন কানে ধরে রাখলো। পো পো শব্দ হচ্ছে। শব্দটা শুনতে এমন খারাপ লাগছে। আর কাউকে কি টেলিফোন করা যায়? ছেলের দাঁত পড়েছে, এই খবরটা নিশ্চয়ই অন্যকে দেওয়ার মতো। বড় ভাইজান কি খবরটা দেব? সুরাইয়া মন স্থির করতে পারছে না। তার বড় ভাই জামিলুর রহমান শুকনো ধরনের মানুষ। নিজের ব্যবসা ছাড়া অন্য কিছুই বোঝেন না। তিনি কোনো কিছুতে বিরক্তও হন না বা আনন্দিতও হন না। সুরাইয়া ভাইজানের বাড়িতে টেলিফোন করল। জামিলুর রহমান টেলিফোন ধরলেন এবং গম্ভীর গলায় হ্যালো বলার বদলে বললেন, কে? সুরাইয়া বলল, ভাইজান আমি, সুরাইয়া। কি ব্যাপার? না কিছু না, এমনি খবর নেওয়ার জন্য টেলিফোন করলাম। আপনারা ভালো আছেন? হ্যাঁ। ভাবি, ভাবি ভালো আছেন? হ্যাঁ। ইমনের আজ একটা দাঁত পড়েছে। ও আচ্ছা। মিতুর কি দাঁত পড়েছে? মিতুর বয়স তো ইমনের কাছাকাছি। ইমনের 2 মাসের ছোট। মিতুর দাঁত পড়েনি? জানি না তো। আপনার শরীর ভালো আছে ভাইজান? হুম। হজমের যে সমস্যা ছিল, সমস্যা মিটেছে? না, আছে। সুরাই, এখন রাখি। আমাকে একটু পুরনো ঢাকা যেতে হবে। তোর একদিন চলে আসিস, জামাইকে নিয়ে আসিস, তোর শাশুড়িকেও নিয়ে আসিস। সুরাইয়া কিছু বলার আগেই তিনি টেলিফোন রেখে দিলেন। সুরাইয়া তারপরেও টেলিফোন কানে দিয়ে রাখলো। পো পো শব্দ হচ্ছে, মন খারাপ করার শব্দ। তারপরেও আজ কেন জানি শব্দটা শুনতে ভালো লাগছে। মানুষের জীবনে এক একটা দিন এক এক রকম হয়ে আসে। কোনো কোনো দিনে মন খারাপ হবার মতো ব্যাপার ঘটলেও মন খারাপ হয় না, বরং মন ভালো হয়ে যায়। আজই মনে হয় সেরকম একটা দিন। ব্যাপারটা কি? রাত 11টা বাজে, ইমনের বাবা এখনো আসছে না। সুরাইয়া প্রাণপণ চেষ্টা করছে দুশ্চিন্তা না করতে। যেদিন সকাল সকাল বাড়ি ফেরার কথা থাকে সেদিন দেরি হয়, এটা জানা কথা। তার কোনো বন্ধু হয়তো তাকে বাসায় ধরে নিয়ে গেছে, তার ছেলের জন্মদিন বা এই জাতীয় কিছু। রাতে না খাইয়ে ছাড়বে না। খাওয়া দাওয়া শেষ করে গল্প করতে করতে দেরি হচ্ছে। সুরাইয়া বারান্দায় হাঁটাহাঁটি করছে। একবার ফিরোজের ঘরে উকি দিল, ফিরোজও ফিরেনি। তাকে নিয়ে দুশ্চিন্তা করার কিছুই নেই, সে প্রায় রাত বিরাতে ফিরে। একবার ফিরেছিল রাত 3টায়, কিন্তু ইমনের বাবা তো কখনো এত দেরি করে না। সত্যিকারের কোনো বিপদ হয়নি তো? বড় শহরের বিপদগুলিও হয় বড় বড়, কোনো কারণ ছাড়াই হঠাৎ গন্ডগোল লেগে যায়। গাড়ির কাঁচ ভাঙা হতে থাকে, ককটেল ফুটতে থাকে। একসময় পুলিশের গাড়ি আসে। বেশিরভাগ সময় পুলিশরা গাড়ি থেকে নামে না। যদি নামে, তাহলে নিরীহ মানুষ যারা সাতেও নেই পাঁচেও নেই, তাদের দিকে হুঙ্কার দিয়ে ছুটে যায়, লাঠি পেটা করে, মাথা ফাটিয়ে দেয়। যেদিন কোথাও কোনো গন্ডগোল থাকে না, সেদিন ফুটপাতে ট্রাক উঠে পড়ে। এই অদ্ভুত শহরে নিশ্চিন্ত হয়ে ফুটপাত দিয়ে হাঁটার উপায় নেই। আজ কি শহরে কোথাও গন্ডগোল হচ্ছে? পত্রিকায় তো কিছু লেখেনি। পত্রিকাটা অবশ্যই সুরায় ভালো মতো পড়া হয়নি। এখন বারান্দায় বসে পত্রিকাটা পড়া যায়, এতে সময়টা কাটবে। সুরায়া কেন যেন মনে হচ্ছে রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে ইমনের বাবা আসবে। তার আবার যা মনে হয় তাই হয়। সুরাইয়া পত্রিকা নিয়ে বসলো। রাত 12টা 5 পর্যন্ত সে পত্রিকা পড়ল, কেউ এলো না। সুরাইয়া বমি লাগছে। এই বমি উদ্বেগজনিত বমি না, এর কারণ ভিন্ন। তার শরীরে আরো একজন মানুষ বাস করছে, সে তার অস্তিত্ব জানান দিচ্ছে। মানুষটার কথা হাসানকে এখনো বলা হয়নি, আজ বলে ফেললে কেমন হয়। শুধু তার শাশুড়ি জানেন। ছেলের বাড়িতে পা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি নিচু গলায় বললেন, ও তোমার কয় মাস? সুরাইয়া হতভম্ব। তার মাত্র 3 মাস চলছে। কারো কিছু বোঝার কথা না, তিনি কি করে বুঝলেন? পুরোনো দিনে মানুষদের চোখ এত তীক্ষ্ণ। আকলিমা বেগম ঘুমিয়ে পড়েছেন। তিনি জেগে থাকলে সুরাইয়া তার উদ্বেগে খানিকটা তার সঙ্গে ভাগাভাগি করতে পারত। তাকে কি ডেকে তুলব? না, আরো আধা ঘন্টা যাক। তাকে না জাগানোই ভালো। তিনি জেগে গেলে ঝামেলা করবেন, কান্নাকাটিও শুরু করতে পারেন। এই বয়সে মানুষদের মাথা ঠিক থাকে না।
আকলিমা বেগমের মাথা একটু মনে হয় বেশি রকমের ঠিক। তিনি রাত ভাত খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত 1টা-1:30টার দিকে জেগে ওঠেন। শুরু হয় একা একা কথা বলা, বারান্দায় হাঁটা, মাঝে মধ্যে গানের মতো সুর করে কি জানি বলেন। শুনতে ভালো লাগে। প্রথমবার শুনে সুরাইয়া চমকে উঠে বলেছিল, আম্মা, গান গাচ্ছেন নাকি? হাসান বিরক্ত গলায় বলছে, গান গাইবে কেন? টেনে টেনে কথা বলছেন। কথাগুলি কি বুঝতে পারছি? না। উনি কি সবসময় এরকম করেন? না। আজই করছেন? প্রায় করেন। ফালতু আলাপ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করো। সুরাইয়া বারান্দায় বসে আছে। বারান্দা থেকে রাস্তা দেখা যায় না। বাড়িওয়ালা তার বাড়ির চারদিকে খুব উঁচু করে দেয়াল দিয়েছে। দেয়ালে আবার সুচালো লোহার শিক বসানো, যেন চোর দেয়াল টপকে ঢুকতে না পারে। গেট আছে, গেটে দারোয়ান নেই। সব ভাড়াটের কাছে একটা করে চাবি দেওয়া। রাতে বিরেতে কেউ ফিরলে চাবি দিয়ে গেট খুলে ঢুকতে হবে। 3তলা বাড়ির 1তলায় 2জন ভাড়াটে থাকেন। 3তলা 2জন ভাড়াটে, 2তলার সবটা নিয়ে থাকেন বাড়িওয়ালা। এতে কারোর সঙ্গেই সুরাইয়ার কোনো যোগাযোগ নেই। যোগ থাকলে ভালো হতো। আজ এই বিপদের সময় এদের কাছে ছুটে যাওয়া যেত। বিপদে তারা কি করতো না করতো সেটা পরের কথা। সুরাইয়াদের পাশের ডান দিকের ফ্ল্যাটে থাকেন আব্দুল মজিদ সাহেব। বেটে খাটো মানুষ, গাড্ডি গোট্টা চেহারা, মুখে সবসময় পান। সকালে যখন ব্রিফকেস হাতে বের হন তখন ভুর ভুর করে জর্দা গন্ধ পাওয়া যায়। সুরাইয়ের সঙ্গে দেখা হলো থমকে দাঁড়ান। অকারণে গলা খাকারি দেন। তার চোখের দৃষ্টি গা বেয়ে নামতে থাকে। ভয়ঙ্কর ব্যাপার। সুরাইয়ার কয়েকবারই ইচ্ছে করছে বলে, আপনি এভাবে তাকান কেন? এভাবে তাকাবেন না। আমি নিতান্তই ভদ্রমেয়ে বলে কিছু বলছি না। কোনো একদিন কঠিন কোনো মেয়ের পাল্লায় পড়বেন, সে উলের কাঁটা দিয়ে আপনার চোখ গেলে দেবে। বিপদ যতই বড় হোক, আব্দুল মজিদ সাহেবের কাছে যাওয়া যাবে না। কোথাও কি টেলিফোন করা যায়? বাড়িওয়ালা সকাল সকাল ঘুমিয়ে পড়লেও তাদের ছোট মেয়েটা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। বলতে গেলে প্রায় সারা রাত জেগে পড়ে। দরজায় ধাক্কা দিলেই সে দরজা খুলে দেবে। কোথায় টেলিফোন করবে? ভাইজানের বাড়িতে? তাকে কি বলবে? ভাইজান 10টার ভেতরে ঘুমিয়ে পড়েন। একবার ঘুমিয়ে পড়লে তাকে জাগানো নিষেধ। ভয়ঙ্কর বিপদ এই কথা বললে তাকে হয়তো ডেকে দেবে। তিনি সব শুনে হায় তুলতে তুলতে বলবেন, এত রাতে কোথায় খোঁজ করবি? সকাল হোক। তাছাড়া পুরুষ মানুষ, এরা 1-2 রাত বাইরেই থাকে। অফিসে? অফিসকে কেউ রাত পর্যন্ত খোলা রাখে? হাসপাতালে? অ্যাক্সিডেন্ট করে কেউ হাসপাতালে ভর্তি হয়েছে কিনা জানতে চান। নাম হাসানুজ্জামান, বয়স 32। পরনে চেক ফুল শার্ট, খয়েরি প্যান্ট, পায়ে স্যান্ডেল, চোখে কালো ফ্রেমের চশমা। গায়ের রং ফর্সা, দেখতে সুন্দর, হালকা পাতলা। টেলিফোনে তার গলার সুর খুব মিষ্টি। তোরা চমকে উঠল। ছি ছি, এসব সে কি ভাবছে? হাসপাতালের কথা মনে আসছে কেন? মানুষটা হাসপাতালে কেন যাবে? চিন্তা মনে আসা ঠিক না। যে চিন্তা মনে আসে তাই হয়। ভালো কোনো চিন্তা মনে আনতে হবে, সুন্দর কোনো চিন্তা। বৌমা, বারান্দায় বসে আছো কেন? সুরাইয়া উঠে দাঁড়ালো। আকলিমা বেগমের ঘুম ভেঙেছে। তিনি বারান্দায় চলে এসেছেন। বাকি রাতটা বারান্দায় হাঁটাহাঁটি করে এবং গান গেয়ে কাটাবেন। সুরাইয়া বলল, আম্মা, ও এখনো ফেরেনি। রাইত কত হয়েছে? 2টা বাজতে 5 মিনিট। রাইত তো মেলা হয়েছে। জি। তুমি ভাত খাইছো? জি না। যাও, তুমি গিয়া ভাত খাও। চিন্তার কিছু নেই। পুরুষ মানুষ 2-1 রাত দেরি করে, এটা নিয়ে চিন্তার কিছু নেই। বন্ধু বান্ধবের বাড়িতে গেছে, তাস খেলতেছে। ও তাস খেলে না মানা? খেলে না বললে যে কোনোদিন খেলবে না এমন কোনো কথা নাই। বিলাই আর পুরুষ মানুষ এই দুই জাতের কোনো বিশ্বাস নেই। দুইটাই সুকসুকানি জাত। যাও, ভাত খেতে যাও, আমি বসতেছি। যাও কইলাম। সুরাইয়া রান্নাঘরের দিকে রওনা হলো। রান্নাঘরে না যাওয়া পর্যন্ত তার শাশুড়ি এই একটা বিষয় নিয়ে কথা বলতে থাকবেন। ভাত খাও, ভাত খাও। গ্রামের মানুষদের কাছে ভাত খাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। ইমনকে রাতে খাওয়ানোর সময় সুরাইয়ার প্রচন্ড খিদে পেয়েছিল। খিদের যন্ত্রণায় নাড়ি পাক দিচ্ছিল। এখন একেবারেই খিদে নেই, বরং বমি বমি ভাব হচ্ছে। 1 গ্লাস লেবুর শরবত বানানো যায়। ঘরে আর কিছু থাকুক না থাকুক, লেবু আছে। ইমনের বাবা লেবু ছাড়া ভাত খেতে পারে না। গরম ভাত ছাড়া খেতে পারে না। পাতে যখন ভাত দেওয়া হবে তখন সেই ভাতে ফ্যান মাখা থাকতে হবে। ফ্যান ভাত থেকে ধোয়া উঠতে হবে। এমন গরম ভাত মানুষ কপি কপ করে কিভাবে খায় কে জানে।
সুরাইয়া চুলা ধরালো। রাতের বেলা হাসান যখন বলে ভাত বাড়ো, খিদে লেগেছে, তখনই সে চুলা ধরিয়ে আধা ফুট চাল দিয়ে দেয়। হাসানের হাত মুখ ধুয়ে টেবিলে খেতে বসতে আসতে চাল ফুটে যায়। আজকের অবস্থা ভিন্ন। ভাত রাধা থাকুক, কিছু একটা নিয়ে ব্যস্ত থাকা। ভাত রাঁধতেও তো কিছু সময় যাবে। আকলিমা বেগম মেঝেতে পা ছড়িয়ে বসেছেন। তিনি চেয়ারে বসতে পারেন না, খাটে বসতে পারেন না। রাতে ঘুমোবার সময় মেঝেতে চাদর বিছিয়ে ঘুমান। সুরাইয়া মেঝের মশারি খাটিয়ে দিতে চেয়েছে, তিনি রাজি হননি। মশারা নাকি তাকে কামড়ায় না। বুড়া মানুষের রক্তে কোনো টেস্ট নেই গো বউ, শরীরে মশা হয় ঠিকই, কামড় দেয় না। আজ আকলিমা বেগমকে মশা কামড়াচ্ছে। তিনি এর মধ্যে কয়েকটা মশা মেরে ফেলেছেন। মৃত মশাগুলি জড়ো করেছেন যেন এটা মহামূল্যবান কোনো প্রাণী। এদের মৃতদেহগুলি প্রয়োজন আছে। আকলিমা বেগমের বুক ধরফর করছে। এত রাত হয়ে গেল, ছেলে বাসায় ফিরছে না কেন? এই বয়সে সবচেয়ে খারাপটাই আগে মনে হয়। ভয়ঙ্কর কিছু ঘটে গেছে কি? আজকের রাতটা কি ভয়ঙ্কর কোনো রাত? তার 70 বছর জীবনে অনেক ভয়ঙ্কর রাত এসেছে এবং চালেও গেছে। হাসানের বাবার মৃত্যুর কথাই ধরা যাক, কবুতরের খুপড়িতে হাত দিয়েছে, কবুতর ধরবে। নতুন আলু দিয়ে কবুতরের মাংস রান্না হবে। হাত দিয়ে হাত টেনে নিল, রাঙা বউ ইন্দুরে কামড় দিছে। কবুতরের বাসাত ইন্দুর না, ইন্দুর না, সাপ, বিরাট এক সাপ। তাদের চোখের সামনে কবুতরের খোপ থেকে বেরিয়ে এলো। দুজনেই হতভম্ব। আকলিমা বেগম দিশে হারালেন না। সঙ্গে সঙ্গে পাটের কোষ্টা দিয়ে হাত বাঁধলেন। ওঝা আনতে লোক পাঠালেন। কালা গরুর দুধে হাত ডুবিয়ে রাখলেন। সাদা বর্ণের দুধ যদি কালচে হয়ে যায় তাহলে বুঝতে হবে জীবনের আশা নেই। দুধ কালচে হলো না। আকলিমা বেগম আশায় আশায় বুক বাঁধলেন। ওঝা এসে পড়ল দুপুরের মধ্যে। ঘণ্টাখানিক ঝাড়ফুঁকের পর বাঁধন খোলা হলো। মানুষটা শান্তি নিঃশ্বাস ফেলে বলল, হাত জুল্লা যাইতেছিল, এখন ব্যথা কমছে। পানি খাবো বউ, পানি দাও। পানি আনা হলো। পানি গ্লাস হাতে নিয়ে মুখে দেবার আগেই লোকটা মারা গেল। এইসব কথা আকলিমা বেগম মনে করতে চান না, তবু মাঝে মাঝে মনে পড়ে। লোকটা পানি খেয়ে মরতে পারল না, ভরা গ্লাস হাতে নিয়ে ধরফর করে মরে গেল। এই দুঃখ কি কম কি? জগতে কোনো দুঃখই কম না। ছোট দুঃখ, বড় দুঃখ, সব দুঃখই সমান। আজ তার জন্য কি দুঃখ অপেক্ষা করছে কে জানে। মন শক্ত করে রাখতে হবে। বাচ্চা বউটার দিকে তাকিয়ে মন শক্ত রাখতে হবে। বাচ্চা মানুষ দুঃখ পেয়ে অভ্যাস নেই। বউটাকে ভুলিয়ে ভালিয়ে রাত পার করতে হবে। দিনের বেলা যে কোনো কষ্টই সহনীয় মনে হয়, রাতে ভিন্ন ব্যাপার। কিছু কিছু রাতকে এই জন্যে বলে কালো রাত। কাল দিন বলে কিছু নেই, এটাও একটা আশ্চর্য ব্যাপার। তিনি তার দীর্ঘ জীবনে অভিজ্ঞতা দেখেছেন, নরম মেয়েগুলি কঠিন বিপদ সামাল দিতে পারে, শক্ত মেয়েগুলি পারে না, চিত হয়ে পড়ে যায়। এই শক্তির একটা গ্যারাইম্মা নাম আছে, চিত শক্ত। আম্মা, চা নেন। আকলিমা বেগম চায়ের কাপ হাতে নিলেন। শহরে এলে তার চা খাবার রোগে ধরে। বেটা এই ভয়ঙ্কর সময়ও চা বানিয়েছে, এটা ভালো লক্ষণ। মন শক্ত আছে, আসল বিপদ সামাল দিতে পারবে। বৌমা, বাজে কয়টা? 2:25। রাইত কাটতে বেশি দেরি নাই। তুমি ভাত খাইছো? হুম। তুমি ভাত খাও নাই, মিশা কথা বলছি। মুরব্বীর সাথে মিশা কথা বলা ঠিক না। যাই হোক, চেয়ার টান দিয়ে আমার সামনে বউ, তোমার লগে আলাপ আছে। সুরাইয়া চেয়ার টেনে বসলো, কেন জানি তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। বৌমা, মন দিয়ে শোনো, আমি একটা গান গনছি। গনার মধ্যে পাইছি হাসান ভালো আছে, কাজেই মন খারাপ করবা না, সে আসবো সকালে। কি গণা গুনেছেন সেইটা তুমি বুঝবা না। আমি পুরানকালের মানুষ, আমি অনেক গণা জানি। আকলিমা বেগম কোনো গণা জানেন না। বাচ্চা মেয়েটার মন শান্ত করার জন্য কিছু মিথ্যা কথা বলা। এই মিথ্যা বলার জন্য তার পাপ হচ্ছে, আবার মেয়েটার মন শান্ত করায় পুণ্য হচ্ছে। পাপ পুণ্যে কাটাকাটি হয়ে সমান সমান। ইমন জেগে উঠেছে, কাঁদছে, তাকে বাথরুমে করাতে হবে। সুরাইয়া ছেলের কাছে গেল। আকলিমা বেগম আরাম করে চায়ের কাপে চুমুক দিচ্ছেন। ছেলে ফিরেছে না, এই দুশ্চিন্তা এখনো তার মাথায় নেই। গনার ব্যাপারে যা বলেছেন তার সবইব মিথ্যা। বাচ্চা মেয়েটাকে শান্ত করার জন্যই বলা। বউরা তাকে দেখতে না পারলেও তিনি তাকে খুব পছন্দ করেন। মেয়েটার মনে দরদ আছে, স্বামীর জন্য সে খুবই ব্যস্ত। আকলিমা বেগমের ঘুম পাচ্ছে।
তিনি বারান্দা থেকে উঠলেন, কিছুক্ষণ ঘুমালেও কাজে আসবে। সকালে কোনো ভয়ঙ্কর সংবাদ এসে উপস্থিত হয় কে জানে। ইমন বাথরুম করলো, পানি খেলো, সবকিছু এই ঘুমের মধ্যে। সুরাইয়া তাকে বিছানায় শুয়ে দিল। ঘুমের মধ্যে সে বিড়বিড় করে কথা বলছে, আবার মাঝে মাঝে দাঁত কটকট করছে। পেটে কৃমি হয়েছে নাকি? যেভাবে চিনি খায়, পেটে কৃমি হওয়া বিচিত্র না। সুরাইয়া ক্লান্ত গলায় ডাকলো, ও বাবু, ও বাবু। ইমন ঘুমের মধ্যে বলল, কি? তোমার বাবা এখনো আসছে না গো বাবু? হুম। আমার খুব অস্থির লাগছে গো সোনা। ইমন আবারও বলল, হুম। আর তখনই বারান্দায় রাখা পানির বালতি থেকে পানি ঢালার শব্দ হলো। এই শব্দ সুরায় পরিচিত শব্দ। ইমনের বাবা বাইরে থেকে এলে প্রথম যে কাজটা করে, বালতি থেকে পানি নিয়ে পায়ে ঢালে। তার জন্য বালতি ভরা পানি এবং একটা মগ বারান্দা রাখা থাকে। সুরাইয়া শরীর ঝিমঝিম করছে। ছুটে গিয়ে যে দেখবে সেই শক্তিও তার নেই। বারান্দা যেতে ভয় লাগছে। গিয়ে যদি দেখে সে না, ইমনের দাদি নামাজের অজু করছেন। রাত বিরাতে অজু করার অভ্যাস। নামাজের জন্য অজু করবেন, তারপর নামাজ পড়তে ভুলে যাবেন। সুরাইয়া উঠল, বারান্দায় এসে দাঁড়ালো। ইমনের বাবা না, ফিরোজ বালতি থেকে পানি নিয়ে পায়ে ঢালছে। ফিরোজ বলল, কি হয়েছে ভাবি? এইভাবে তাকিয়ে আছো কেন? সুরাইয়া জবাব দিতে পারল না। তার মাথা ঘুরে উঠল। সে হাত বাড়িয়ে দেয়াল ধরতে চেষ্টা করলো, ধরতে পারল না। ফিরোজ ছুটে এসে ধরে ফেলার আগেই মেঝেতে পড়ে গেল। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা অপেক্ষা। আজ ছিল এর প্রথম পর্ব। আমাদের গল্প পাঠ যদি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।